ইনভেন্টরি টার্নওভার রেশিও, যেমনটা আমি বলছিলাম, যে যতগুলো রেশিওর প্রশ্ন, যে প্রশ্নগুলো হবে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যদি কেউ আমাকে প্রশ্ন করে তোমাদেরকে, তাহলে এক নম্বর ইম্পর্টেন্ট কারেন্ট রেশিও এবং দুই নম্বর হলো ইনভেন্টরি টার্নওভার রেশিও। এই দুটো ছাড়া রেশিওর কোনো প্রশ্নই হয় না। ইনভেন্টরি টার্নওভার এর বাংলা হলো মজুদ আবর্তন অনুপাত, যার খাঁটি বাংলা হলো একটি প্রতিষ্ঠান তার গোডাউনে রক্ষিত মজুদ পণ্য বছরে কতবার বিক্রি করবে। আদর্শ মান কোনটা? এটা পড়েছিল 4 থেকে 6 বার। মজুদ আবর্তন অনুপাতের আদর্শ অনুপাত কোনটা? মজুদ আবর্তনের বাংলা হলো একটা প্রতিষ্ঠানের যে গোডাউনে মজুদ পণ্য ক্রয় করা আছে বা তৈরি করে সংরক্ষণ করে রাখা আছে, এটি প্রতিষ্ঠানে কতবার এটি প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবে। আবর্তন মানে ঘুরবে। তো ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য অর্গানাইজেশন। এটা প্রতিষ্ঠানের সাইজের উপরে নির্ভর করে মজুদ আবর্তন অনুপাত। যদি বড় অর্গানাইজেশন হয়, বিগ অর্গানাইজেশন, তাহলে সেই প্রতিষ্ঠানের মজুদ আবর্তন অনুপাত বছরে কতবার হবে। তার আদর্শ মান, কোনো কোনো প্রতিষ্ঠান বছরে 8 থেকে 10 বার গোডাউনের মজুদ পণ্য বিক্রি করে থাকে। বিগ অর্গানাইজেশন, বিশাল বিশাল, মানে তাদের প্রোডাকশনের মাত্রাটা হিউজ, কাজে বছরে বিক্রিও করতে হয় মিনিমাম 8 থেকে 10 বার তারা গোডাউন থেকে মাল খালাস করে দেয়। আবার যেগুলো একটু মিডিয়াম সাইজ অর্গানাইজেশন, তাদের জন্য কিন্তু বছরে 4 থেকে 6 বার বা 8 বার যদি প্রোডাক্ট বিক্রি করে, ওটা আদর্শ মান। যদিও এই প্রশ্ন যদি পরীক্ষায় পড়ে তোমাদের, মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান কত, তোমরা লিখবে 4 থেকে 6 বার। তাহলে ফরাদ এবং আব্দুল্লাহ, যে ছেলেটা নতুন, তারা হয়তো ভাবছে, স্যার একটু আগে উত্তর ক্যালকুলেশন করে হচ্ছিল 2 পয়েন্ট, সেখানে আপনি অতিরিক্ত ইস টু 1 লিখছিলেন। এখন কি ক্যালকুলেশন করে যদি 4 হয়, তাহলে কি 4:1 লিখবো নাকি 4 বার লিখতে হবে, সেটি একটি প্রশ্ন। 4 বার, স্যার। শুনে নি সবাই মিলে যে to যে six প্রশ্নে time. যে প্রশ্নে অঙ্কের মধ্যে টার্ন ওভার লেখা থাকবে, টার্ন ওভার এর মানে হলো আবর্তন, কতবার ঘুরে, সেই অঙ্কের জন্য উত্তরে শুধু ইংলিশে লিখবো TIMES, টাইমস, বাংলায় লিখবো বার, কতবার বিক্রি হবে। আমি অঙ্ক করে সুন্দর করে ব্যাখ্যা সহ লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। আপাতত শুধু লেখো, যদি কোনো প্রশ্নে টার্ন ওভার লেখা থাকে, টার্ন ওভার মানে কতবার প্রতিষ্ঠান থেকে গোডাউনের মজুত পণ্য বিক্রি করবে। তৈরি করবে সারা বছর, কিন্তু গোডাউন থেকে বিক্রি করবে 4 থেকে 6 বার বিক্রি করতে হবে, এটা আদর্শ অনুপাত। অর্থাৎ একটা অর্গানাইজেশন 2 মাস ধরে প্রোডাক্ট তৈরি করলো, কিন্তু 2 মাস অন্তরে বিক্রি করলো একবার, তাহলে বছরে 6 বার। বড় বড় বিগ অর্গানাইজেশন, এটা মুদির দোকান নয় যে প্রতি ঘন্টায় ঘন্টায় বিক্রি হবে। হ্যাঁ, যেমন আমি বলছিলাম BSRM স্টিল মিলস লিমিটেড, হ্যাঁ, বা বড় বড় সিমেন্ট ফ্যাক্টরি হতে পারে, যারা প্রতিদিন গোডাউন থেকে মাল খালাস করে না, তৈরি হয় বছর ব্যাপী, 2 মাস 3 মাসে একবার করে গোডাউন থেকে সারা বাংলাদেশের ডিলারদের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেওয়া হয়। তাহলে ওই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে গোডাউন থেকে ইনভেন্টরি মজুত পণ্য চলে যাবে 4 থেকে 6 বার, এটা আদর্শ মান। আশা করি বোঝাতে পেরেছি। সূত্রটা বলো সবাই, এটি ক্যালকুলেশন করার সূত্র কি? Cost of goods sold কস্ট goods অফ গুড by সোল্ড inventory. ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি, অনেকে সূত্রটা। Inventory. তাহলে পরীক্ষায় যেভাবে ক্যালকুলেশন করবে সেটি হলো এভাবে লিখতে হবে, আমরা জানি ইনভেন্টরি টার্নওভার রেশিও সমান সমান, হ্যাঁ, কস্ট Cost of অফ goods গুডস sold. সোল্ড। এটা অনেকে মনে রাখতে পারেন এই সূত্রটা। এর বাংলা অর্থ হলো বিক্রিত পণ্যের ব্যয়। কস্ট অফ গুডস সোল্ড এটি না বুঝলে থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ভালো পারবে না। হ্যাঁ, কারণ এইটার উপরে ভিত্তি করে একটা অধ্যায় রচিত। কস্ট অফ গুডস সোল্ড মানে হলো বিক্রিত পণ্যের ব্যয়, ডিভাইডেড বাই, এটাকে ভাগ করবে অ্যাভারেজ ইনভেন্টরি। হ্যাঁ, সূত্র মুখস্থ করতে হবে বাসায়, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। তাহলে এই সূত্র 3টা কি আমরা লিখে নেবো, স্যার? হ্যাঁ, আমি তো রেকর্ডিং করে রাখছি, তোমরা আরেকবার শুনবে। হ্যাঁ, অবশ্যই অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে অঙ্কগুলো, তোমাদের হাতেই তো থাকছে, এটা সলিউশন স্যার, সহই ওই অঙ্ক করে সায়েন্স দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড নেই তো, তাই দিয়ে না হলে সমস্যা যে হ্যাঁ বুঝতে হ্যাঁ, বুঝতে নিতে পারছি। পারতো। এটি অবশ্যই সূত্র লিখবে, মুখস্থ করবে। এখন শুধু দেখে বোঝার চেষ্টা করবে, পরে আমি যখন শীটটা দিব, শীট দেখে নিজে করবে, না পারলে রেকর্ডিং দেখে নিবে, না পারলে আমি কিভাবে করে দিয়েছি সেটি দেখবে, নানান অ্যাঙ্গেলে বোঝার চেষ্টা করবে। স্যার এটা করার পরে একটু পিডিএফ দিলে ভালো। সলিউশন সহ PDF দিয়ে দিব, ঠিক আছে। জি স্যার। তাহলে মজুদ আবর্তন অনুপাত, ইনভেন্টরি টার্নওভার রেশিও, এর সূত্র হলো কস্ট অফ গুডস সোল্ড মানে হলো বিক্রিত পণ্যের ব্যয়, যার সংজ্ঞাটা হলো
যত টাকার প্রোডাক্ট একটি প্রতিষ্ঠান থেকে বিক্রি করা হলো তার নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। উদাহরণস্বরূপ, এক অর্থ বছরে একটি ফার্নিচার অর্গানাইজেশন ফার্নিচার তৈরি করেছে 5 লাখ টাকা খরচ হয়েছে পুরো এক বছর ধরে। এটি বাজারে বিক্রি করেছে 7 লাখ টাকায়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? কস্ট অফ গুডস সোল্ড কত টাকা? স্যার আরেকবার বলেন। একটি প্রতিষ্ঠান এক বছর ধরে, একটি ফার্নিচার অর্গানাইজেশন, একটি ছোট্ট ফার্নিচার প্রতিষ্ঠান, তারা আসবাবপত্র, গাছের কাঠ কিনেছে, লেবার কস্ট, ফার্নিচার তৈরি করেছে, রং করেছে, তারপরে মার্কেটে বিক্রি করেছে। যেদিন বিক্রি করে সেদিন থেকে হিসাব করে দেখা গেল 5 লাখ টাকার ফার্নিচার গোডাউন ছেড়ে চলে যাচ্ছে, যা মার্কেটে বিক্রি করা হলো 7 লাখ টাকায়। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? স্যার 5 লাখ টাকা পাঁচ হচ্ছে লাখ টাকা 5 লাখ টাকা। মনে রাখতে হবে, যত টাকার প্রোডাক্ট প্রতিষ্ঠান ছেড়ে চলে যায় তাকে বিক্রিত পণ্যের ব্যয় বলা হয়। আর সহজ উদাহরণ খেয়াল করেন, সাপোজ আমি এই মার্কারটা ঢাকা থেকে ক্রয় করলাম। আমি যখন ঢাকা থেকে ক্রয় করলাম, এটা বডি রেট ছিল 10 টাকা। কিন্তু আমার শহর, আমি আমার বিজনেস অর্গানাইজেশন মনে করে খুলনাতে, আমি ঢাকা থেকে ক্রয় করেছি 10 টাকা। খুলনাতে আমার প্রতিষ্ঠান পর্যন্ত এটি আনতে আমার আরো খরচ হয়েছে 2 টাকা প্রতি মার্কার, প্রতি পরিবহন কস্ট এবং আনুষঙ্গিক খরচ। তাহলে এটি আমার গোডাউনে পৌঁছালো 12 টাকায়। এই 12 টাকার মার্কার আমি গোডাউন থেকে বিক্রি করলাম 15 টাকায়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? 10 টাকা গায়ে 12 টাকা। লেগেছিল সেটা, নাকি 12 টাকা, নাকি পনেরো বারো টাকা টাকা 12 টাকা। 12 টাকা। মনে রাখতে হবে, একটি প্রোডাক্ট মার্কেটে বিক্রয়ের পূর্ব পর্যন্ত তার এগেনস্টে যত টাকা খরচ হয় তাকে বিক্রিত পণ্যের ব্যয় বলা হয়। এবার এটি কিভাবে হিসাব করবে সেটি নিয়ে কথা বলি। কস্ট অফ গুডস সোল্ডটা তোমরা যেভাবে বের করবে, এটা সূত্র দিয়ে বের করবে। সেই সূত্রটা কি? কেবল ওপেনিং ইনভেন্টরি ইনভেন্টরি মাইনাস প্লাস ক্লোজিং পারচেস ইনভেন্টরি। মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। বুঝে নেওয়ার চেষ্টা করো আগে। ওপেনিং ইনভেন্টরি মানে হলো প্রারম্ভিক মজুত পণ্য। মনে করো তুমি একটি ফার্নিচার প্রতিষ্ঠানের ম্যানেজার। তুমি যেদিন ম্যানেজার হিসেবে 1 তারিখে বছরের শুরুতে যোগদান করলে, তোমার মালিক তোমার হাতে 1 লাখ টাকার ফার্নিচার দিল বিক্রি করার জন্য। 1 লাখ টাকায় তৈরি করা হয়েছে সেটি। ওপেনিং ইনভেন্টরি বলা হয় ওটাকে। প্রারম্ভিক মজুত পণ্য, অর্থাৎ বছরের শুরুতে যে মজুত পণ্যটা হাতে রয়েছে। প্লাস তুমি ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে নতুন করে তৈরি করলে অথবা বাইরের প্রতিষ্ঠান থেকে ক্রয় করলে আরো মনে করো 3 লাখ টাকার মজুত পণ্য, ফার্নিচার। 1 লাখ টাকা ম্যানেজার হিসেবে যেদিন দায়িত্ব নিয়েছো ওপেনিং ইনভেন্টরি হিসেবে পেয়েছো, প্রারম্ভিক। প্লাস সারা বছর ধরে তুমি আবার 3 লাখ টাকার মজুত পণ্য ক্রয় করেছো, ফার্নিচার ক্রয় করেছো। মোট হলো কয় লাখ টাকা? 3 আর 1 4 লাখ টাকা। 31শে ডিসেম্বর গোডাউনের দিকে তাকিয়ে দেখছো এখনো 1.5 লক্ষ টাকার মজুত পণ্য অবিকৃত আছে। তাহলে প্রতিষ্ঠান ছেড়ে চলে গেল কত টাকার মজুত পণ্য? স্যার 2.5 লাখ টাকা। ওইটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। সূত্রটা খেয়াল করো, ওপেনিং ইনভেন্টরি প্লাস পার্সেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। অর্থাৎ বছরের শুরুতে আমার কাছে কিছু মজুত পণ্য ছিল, আমি সারা বছর ধরে আরো কিছু ক্রয় করলাম, এগুলো তো সবই বিক্রি করতে পারবো। কিন্তু বছর শেষে যেটা অবিকৃত থেকে গেল সেটি তো আর বিক্রি হয়নি। তাহলে বাকিটা বিক্রি হয়েছে। কত টাকায় বিক্রি হয়েছে এটা গুরুত্বপূর্ণ না, কত টাকার প্রোডাক্ট প্রতিষ্ঠান ছেড়ে চলে গেল এটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। এবার আসো তাহলে এই প্রশ্নে কোনো ওপেনিং ইনভেন্টরি ছিল কিনা। না, তাহলে এখানে যে একটি ইনভেন্টরি লেখা আছে, এটাকে ওপেনিং নাকি ক্লোজিং? ক্লোজিং ইনভেন্টরি। স্যার এটা ক্লোজিং। কমার্স, আর্টস, সব ব্যাকগ্রাউন্ডের সবাই শুনে রাখুক, মূল অঙ্কে যে ব্যালেন্স শিটটা দেওয়া থাকে, যে স্টেটমেন্টটা দেওয়া থাকে, এটা সব সময় ক্লোজিং স্টেটমেন্ট থাকে, কখনো ওপেনিং স্টেটমেন্ট থাকে না। শুধু এই অঙ্কের ক্ষেত্রে না, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট তৈরি করো, মানে ফাইনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে, ওয়ার্কশিটের ক্ষেত্রে, মূল অঙ্কে যে ব্যালেন্স শিটটা, স্টেটমেন্টটা দেওয়া থাকে, এটি সবসময় ক্লোজিং স্টেটমেন্ট, বছরের শেষ তারিখে কি ঘটে আছে তার অবস্থান দেখানো হয়, বছরের শুরুরটা না। কাজে এখানে যে গোডাউনে মজুত পণ্য আছে এটা হলো অবিকৃত মজুত পণ্য। তাহলে ওপেনিং ইনভেন্টরিটা অঙ্ক আছে আদেও? বলো। না এই স্যার। অঙ্কে কিন্তু ওপেনিং ইনভেন্টরি ছিল না। কিন্তু পার্সেস আছে, 4.5 লাখ টাকার ক্রয় করেছি, অবিকৃত আছে 1.5 লাখ টাকা, আর বিক্রি করেছি 8 লাখ টাকায়। কিন্তু কত টাকার প্রোডাক্ট বিক্রি করেছি এই সূত্রটা খেয়াল করলে বুঝতে পারবে। তাহলে আমি একটু লিখে লিখে দেখাচ্ছি, দেখো। ওপেনিং ইনভেন্টরি মূল অঙ্কে, এখানে ওপেনিং ইনভেন্টরি একটা কোনো টাকা ছিল না, 0 টাকা। প্লাস
4.5 লক্ষ টাকার মজুত পণ্য ক্রয় করা হয়েছিল, মাইনাস বছর শেষে ক্লোজিং ইনভেন্টরি অবিকৃত আছে 1.5 লাখ টাকার মজুত পণ্য, তাহলে সারা বছর ধরে প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে কত টাকার মজুত পণ্য বলো? স্যার 3 লাখ টাকা। 3 লাখ টাকা। এটার নাম হলো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এটি যারা যে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হোক না কেন সেই সূত্রটা মুখস্থ করুক। আমি তো এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় বোঝানোর চেষ্টা করেছি। কস্ট অফ গুডস সোল্ড এর বিক্রিত পণ্যের ব্যয় মানে যত টাকার প্রোডাক্ট প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়, কত টাকার চলে গেল তা বুঝবো কি করে? বিক্রি করার মতো কত টাকার প্রোডাক্ট ছিল সেটি আগে জানতে হবে। ওপেনিং ইনভেন্টরি যা গোডাউনে ছিল সেটি বিক্রি করার মতো, যা নতুন করে ক্রয় করা হয়েছে তাও বিক্রি করার মতো। কিন্তু যেটা বিক্রি হয়নি সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে বোঝা যাবে কত টাকার প্রোডাক্ট বাজারে বিক্রি করা হলো। 3 লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করা হয়েছে, যার বিক্রয় মূল্য অঙ্কে লেখা আছে এখানে দেখো 8 লাখ টাকা। বিক্রি করা হয়েছে 8 লাখ টাকায়, কিন্তু প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে 3 লাখ টাকা প্রোডাক্ট। তাহলে আমরা বের করলাম কস্ট অফ গুডস সোল্ড। এটাকে ভাগ করতে হবে অ্যাভারেজ ইনভেন্টরি দিয়ে। অ্যাভারেজ ইনভেন্টরি মানে কি বলো সাব্বির? সাব্বির, গড় মজুত এবং পণ্য। শান্তনু গড় বলো। মজুত পণ্য। নূরজাহান বলো, গড় মজুত পণ্য মানে কি বলো তো? স্যার ওপেনিং আর হচ্ছে ক্লোজিং মজুত পণ্য দুটা। মনে রাখবে যেখানেই অ্যাভারেজ শব্দটা থাকবে, ইনভেন্টরির অ্যাভারেজ ইনভেন্টরি মানে ওপেনিং আর ক্লোজিং দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। কিন্তু বেশিরভাগ অঙ্কে দেখা যায় ওপেনিং ইনভেন্টরিটা অঙ্কে দেওয়া থাকে না। শুধু একটা ইনভেন্টরি যখন থাকে তখন কি 2 দিয়ে ভাগ করা যাবে? আফিয়া জাহিন, না না স্যার। স্যার। স্যার, আ- আব্দুল্লাহ শেখ বলো, তখন কি 2 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি সূত্রটা রেকর্ডিং দেখে লিখে নিও। যেখানে অ্যাভারেজ থাকবে সূত্র হলো ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। অর্থাৎ প্রারম্ভিক যে মজুত পণ্য ছিল গোডাউনে, বছর শেষে যে মজুত পণ্য আছে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। অ্যাভারেজ মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। কিন্তু যদি কোনো অঙ্কে যে কোনো একটা ইনভেন্টরি থাকে তাহলে আর 2 দিয়ে ভাগ করতে হবে না। যেমন এই অঙ্কের ক্ষেত্রে শুধু ক্লোজিং ইনভেন্টরি ছিল 1 লক্ষ কত টাকা, 50,000 টাকা। এই যে ক্লোজিং ইনভেন্টরি। তাহলে আমরা কিন্তু ইনভেন্টরি টার্ন ওভার রেশিও এটা কিন্তু আমরা এখন পেয়ে গেছি। দেখো, কস্ট অফ গুডস সোল্ড 3 লাখ টাকা আর অ্যাভারেজ ইনভেন্টরি আছে 1.5 লাখ টাকা। এই যে এটাকে এটাতে ভাগ করে দাও, তাহলে উত্তর কত হয় বলো? 2 টু টাইম। টাইমস 3 লক্ষ টাকা ডিভাইডেড বাই 1.5 লক্ষ টাকা। তাহলে এটা কি স্মার্ট হলো একটি প্রতিষ্ঠানের? whether it indicates good or bad? টু ব্যাড। টাইমস, 2 টাইমস, হ্যাঁ। তার মানে এই প্রতিষ্ঠান বছরে 3 লাখকে 2 লাখ 1.5 লাখ দিয়ে ভাগ করে মাত্র 2বার গোডাউন থেকে মজুত পণ্য বিক্রি করতে সক্ষম হয়েছে। স্যার আদর্শ মান ছিল 4:4। হ্যাঁ হ্যাঁ, তো এটি 4বার বা 6বার। তাহলে এটা ব্যাখ্যাটা হলো দ্য ইনভেন্টরি টার্নওভার রেশিও অফ দিস অর্গানাইজেশন ইজ 2 টাইমস, 2বার। অনলি 2বার গোডাউন থেকে মজুত পণ্য বিক্রি করা হয়েছে, যা ইন্ডিকেটস করে দ্য ব্যবস্থাপনার অদক্ষ থাকে, ইনএফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট। বিকজ দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু অফ ইনভেন্টরি টার্নওভার রেশিও হলো 7 থেকে 6বার, 7 থেকে মিনিমাম 6বার। তাহলে এভাবে আমাদেরকে কিন্তু তোমরা এই স্যার 3টে হ্যাঁ বলো আশিক। স্যার ইনভেন্টরি টার্নওভার রেশিও যত বেশি বিক্রি হবে তত ভালো না স্যার? অবশ্যই ভালো, উৎপাদনও বেশি মানে বিক্রিও এখানে বেশি। 8 to 10 হইলো তাহলে আর ভালোই তো। দেখো, এটি আসলে অনেক খোঁজাখুঁজি করে দেখা গেছে এটি অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য অর্গানাইজেশন। প্রতিষ্ঠান যদি বড় হয় তারা বেশি প্রোডাক্ট তৈরি করে, তারা বেশিবার বিক্রি করবে। কিন্তু স্মল অর্গানাইজেশনের ক্ষেত্রে এটাই স্ট্যান্ডার্ড। তবে কথা সত্য, যত বেশি হবে তুমি তত এফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট বলবে। 4 থেকে 6বারের বেশি হলেই এটা কি এফিসিয়েন্সি বলবে, ইনএফিসিয়েন্সি বলবে না। ঠিক আছে, ছোট হোক বড় হোক, হ্যাঁ, স্যার। ঠিক আছে, যত বেশি তত ভালো, এটা মনে রাখলে হবে। আচ্ছা, এবার আরো দুটো অনুপাত আছে, তাহলে 5টা ফর্মুলা আজকে হোমওয়ার্ক থাকছে মুখস্থ করার। আমি সূত্র দুটো শুধু মুখে বলে যাচ্ছি, 4 এবং 5 নাম্বার, এটা মুখস্থ করে আসবে তোমরা সবাই। আমরা পরের দিন শেষ করবো, আজকে আর মনে হয় কন্টিনিউ করতে পারবো না। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও এর বাংলা দেনাদার আবর্তন অনুপাত। অ্যাকচুয়াল ব্যাখ্যা হলো একটা নির্দিষ্ট অর্থ বছরে দেনাদারের কাছ থেকে কতবার টাকা কালেকশন করা হয়। তাহলে কতবার কালেকশন করতে পারলেও আদর্শ মান হবে সেটিও জানতে হবে, কিন্তু কতবার কালেকশন করা হয়েছে সেটি বের করতে হবে।
দেনাদার আবর্তন অনুপাত, বাংলা হলো দেনাদার আবর্তন অনুপাত, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। আর অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিও হলো পাওনাদার আবর্তন অনুপাত, মানে এক অর্থ বছরে পাওনাদারকে কতবার টাকা পরিশোধ করা হয়েছে, কতবার পরিশোধ করা উচিত আর আমরা কতবার পরিশোধ করেছি সেটি বের করতে হবে। সূত্র বলো, কে বলতে পারবে? স্যার ক্রেডিট সেলস বাই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, এই সূত্র আলাদা মুখস্থ করতে হয় না, অঙ্কের মধ্যেই সূত্রটা লেখা আছে। সেটি কিভাবে, দেনাদার সৃষ্টি হয় কিভাবে, অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হলো কি করে, বাকিতে বিক্রয়ের ফলে। সুতরাং ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এখন অ্যাভারেজ শব্দটা যেখানেই থাকবে সেখানে কি করতে হবে বলো? স্যার প্রারম্ভিক আর সমাপনী যোগ করে ভাগ করে দিও 2 2 দিয়ে। দিয়ে ভাগ করতে হবে, কিন্তু বেশিরভাগ অঙ্কে তোমরা একটা অ্যাকাউন্ট রিসিভেবলই পাবে, ওপেনিং প্রারম্ভ ক্লোজিং দুটোই পাবে না, কাজে 2 দিয়ে ভাগ করার দরকার হবে না। কাজে সূত্র হলো ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এবার আমি যাকে প্রশ্ন করবো তারাই উত্তর করুক শুধুমাত্র, ঠিক আছে? একবারে চুপচাপ আছে কারা কারা, রহিমা, প্রিয়া এবং নূরজাহান, তোমরা তিনজন মিলে বলবে অ্যাকাউন্ট পেয়েবল পাওনাদার সৃষ্টি হয় কিভাবে? ধারে ক্রয় নাকি স্যার ধারে বিক্রয়? ধারে ক্রয়। ধারে ক্রয়, এই কারণে ক্রেডিট ক্রেডিট পারচেস হবে, সূত্রে পারচেজ ক্রেডিট বাই পারচেস ডিভাইডেড অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল। পেয়েবল। ধন্যবাদ। অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল, হ্যাঁ। তার মানে এই দুটো কিন্তু অঙ্কের মধ্যে সূত্রটা লেখা আছে। তাহলে তোমাদের হোমওয়ার্ক হিসেবে 5টা ফর্মুলা মুখস্থ করবে, আমরা পরের ক্লাসের শুরুতেই সূত্র 5টা আগে জিজ্ঞাসা করে দেখবো সবাইকে। এখন এই প্রশ্নটা আমরা যখন ইন কোর্সে দিয়েছিলাম, একজন ছাত্র প্রশ্ন করেছিল, স্যার অঙ্কে তো সেলস লেখা আছে, কিন্তু সেলস লেখা আছে 8 লাখ, কিন্তু ক্রেডিট সেলস তো কোথাও লেখা নেই। হ্যাঁ, সেলস লেখা আছে 8 লাখ, মনে রাখতে হবে এই যখন ক্রেডিট সেলস লেখা নেই কিন্তু সেলস লেখা আছে, ওইটাকেই ক্রেডিট সেলস ভাবতে হবে, বাকিতে বিক্রয়। তাহলে 8 লাখ টাকাকে ভাগ করতে হবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাভারেজ মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তো কিন্তু দুইটা কখনোই থাকে না, একটাই আছে দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল, এটাতে ভাগ করে দিবে 8 লাখকে 50,000। আবার একইভাবে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, এখানে ক্রেডিট পার্সেস মানে বাকিতে কুড়াই, কিন্তু অঙ্কে শুধু পার্সেস লেখা আছে, ওইটাকেই ক্রেডিট পার্সেস ভাবতে হবে, এবং অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল থাকবে না, শুধু অ্যাকাউন্টস পেয়েবল যেটা আছে এটাতে ভাগ করে দিবে, তাহলে উত্তরটা পেয়ে যাবে তোমরা। তাহলে এই অঙ্কটাই তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকছে, এবং আমরা আরো স্যার কিছু এটা অঙ্ক প্রশ্ন নোট। ছিল স্যার। হ্যাঁ বলো ফরহাদ। স্যার এই কোন বইতে পড়াচ্ছেন আমার একটু। দেখো আমরা অনুপাতের অঙ্ক যেগুলো আমি করাচ্ছি সেগুলো তোমাদেরকে আমি পিডিএফ করে শীটটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। অনুপাতের অ্যাকাউন্টিং বইয়ে কিছু অঙ্ক আছে 7-8টা অনলি, আর কিছু আনস্মার্ট অঙ্ক আছে। আর এই একই অধ্যায় তোমরা যখন বিবিএস সেকেন্ড ইয়ার ফিনান্স এবং থার্ড ইয়ারে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে পড়বে, ফোর্থ ইয়ার, তখন আবার সেখানেও রেশিও আছে। তো সেখানকার কিছু স্মার্ট অঙ্ক আছে, এই দুইটা মিলেই কিন্তু আমরা তোমাদেরকে ওখান থেকেও কম্পোজ করে আমি তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? কাজে আমরা শীটে যেগুলো দিচ্ছি সেগুলো করার চেষ্টা করি সবাই মিলে, তাহলেই সমৃদ্ধ হতে জি পারো। স্যার। আচ্ছা, তাহলে জি আমি স্যার। সহ শীটটা তোমাদেরকে পিডিএফ করে দিয়ে দিচ্ছি। ওকে। স্যার আমি একটা কথা বলতাম আপনার সাথে।